আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 2025 সালের সম্প্রতি রিলিজ হওয়া মালায়ালাম মুভি পর্নম্যান এক্সপ্লেন করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আর সময় নষ্ট না করে চলুন মূল গল্প শুরু করি। সিনেমাটি শুরু হয় কোলাম শহরে, যেখানে এক গির্জার কর্মী গির্জার দেয়ালে লাগানো পোস্টারগুলো খুলে ফেলছিল। ঠিক তখনই ব্রুনো নামের একটি লোক সেখানে চলে আসে এবং তাকে মারতে শুরু করে। আসলে ওই পোস্টারগুলো সেই রাজনৈতিক দলের ছিল যার জন্য ব্রুনো কাজ করত। আর যেহেতু ওই ব্যক্তি পোস্টারগুলো সরিয়ে ফেলছিল, তাই ব্রুনো তাকে প্রচণ্ড মারধর করে। এই ঘটনার কারণে গির্জার লোকেরা ব্রুনোর উপর প্রচণ্ড রেগে যায়। এরপর গির্জার ফাদার ব্রুনোকে ডাকেন এবং তাকে বলেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে, কিন্তু ব্রুনো বলে সে ক্ষমা চাইবে না। তার যুক্তি ছিল কেউ তার দলের পোস্টার সরানোর সাহস কিভাবে দেখায়। ব্রুনোর এই অ্যাটিটিউড দেখে সেই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করে এবং ব্রুনোর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস ফাইল করে। এরপর আমরা ব্রুনোর বোন স্ট্যাফিকে দেখতে পাই, যার বিয়ে মারিয়ানো নামের এক ব্যক্তির সঙ্গে ঠিক হয়েছিল। মারিয়ানোর মা স্ট্যাফির মায়ের কাছে 25 তোলা স্বর্ণ দাবি করে। স্ট্যাফির মা প্রতিশ্রুতি দেন যে বিয়ের দিন তিনি স্ট্যাফিকে 25 তোলা স্বর্ণ দেবেন। এখানে জানা যায় কয়েক বছর আগে স্ট্যাফির বাবা মারা গেছেন। যখন তিনি জীবিত ছিলেন, গ্রামের মানুষদের অনেক সাহায্য করতেন। এজন্য স্ট্যাফির মা একদম নিশ্চিত ছিলেন যে তার মেয়ের বিয়ের জন্য গ্রামবাসীরা অবশ্যই তাকে সাহায্য করবে। কিন্তু গ্রামবাসী থেকে তিনি কোনো সাহায্য পায়নি। এই কারণে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান। যদি তিনি 25 তোলা স্বর্ণ না দেন তাহলে স্ট্যাফির বিয়ে ভেঙে যাবে। একই সঙ্গে তিনি ব্রুনোর কারণেও বেশ চিন্তিত ছিলেন, কারণ ব্রুনো কোনো কাজ করতো না বা কোনো দায়িত্বও নিত না। এরপর ব্রুনো পার্টি অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ গির্জার সেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে। এবং ব্রুনোর এই বিহেভিয়ারের কারণে গ্রামের লোকেরাও ব্রুনোর বিরুদ্ধে চলে যায়। সামনে ইলেকশন আসছে বলে দল কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তাকে দল থেকে বের করে দেওয়া হয়। দলের এক সদস্য ব্রুনোকে পরামর্শ দেয় যে কিছুদিনের জন্য সে গ্রাম ছেড়ে দূরে থাকুক, না হলে সমস্যা আরও বাড়বে। এরপর সে ব্রুনোকে এক লজে থাকার ব্যবস্থা করে দেয়। সেই লজে গিয়ে ব্রুনোর সাথে শর্মা নামের এক ব্যক্তির দেখা হয়। যখন শর্মা জানতে পারে যে ব্রুনোর বোনের বিয়ে আছে এবং তার কাছে কোনো টাকা নেই এবং 25 তোলা স্বর্ণ না দিলে ব্রুনোর বোনের বিয়ে ভেঙে যাবে, তখন সে ব্রুনোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। শর্মা এক ব্যক্তিকে ফোন করে পুরো পরিস্থিতি জানায়। ওই ব্যক্তি শর্মাকে বলে যে সে আজেশকে পাঠাবে, কারণ আজেশই তাদেরকে সাহায্য করতে পারবে। পরের দিন আজেশ ব্রুনোর সঙ্গে দেখা করতে আসে এবং আমরা জানতে পারি যে আজেশ আসলে এমন একজন ব্যক্তি যে বিনামূল্যে বিয়ের জন্য স্বর্ণ ধার দিত। বিয়ের উপহার ও পাওয়া টাকা থেকে সে কিছু লাভসহ স্বর্ণের টাকা ফেরত নিত। যদি পুরো টাকা না আসতো তাহলে সেই সমপরিমাণ স্বর্ণ সে ফেরত নিয়ে যেত। আজেশ ব্রুনোকে আশ্বাস দেয় যে সে বিয়ের দিন স্বর্ণ নিয়ে আসবে এবং পুরো সময় সে সেখানে থাকবে যতক্ষণ না পুরো টাকা পরিশোধ হয়। ব্রুনো প্রথমে এটি মানতে রাজি ছিল না, কিন্তু তার আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। এরপর বিয়ের দিন আসে, কিন্তু তখনও পর্যন্ত আজেশ আসেনি। এতে স্টেফির মা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই আজেশ সেখানে 25 তোলা স্বর্ণ নিয়ে উপস্থিত হয়। সে স্টেফিকে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে বলে, কিন্তু স্ট্যাফির মা এসে স্বাক্ষর করে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয় এবং আজেশ সেখানে থাকে, যাতে অনুষ্ঠানের পর সে তার পাওনা বুঝে নিতে পারে। অবশেষে বিয়ের সব অনুষ্ঠান শেষ হয় এবং আজেশ তার হিসাব গুছিয়ে নিতে আসে, কিন্তু দেখে এখন পর্যন্ত শুধুমাত্র 13 তোলা স্বর্ণের টাকা ব্যবস্থা করা গেছে। এটা দেখে আজেশ স্ট্যাফির মাকে বলে যে সে এই টাকা আর বাকি 12 তোলা স্বর্ণ ফেরত নিয়ে যাবে। এটা শুনে স্ট্যাফির মা অনুরোধ করতে থাকে যে সে যেন একটু অপেক্ষা করে, কারণ সেদিন স্ট্যাফির বাসর রাত ছিল এবং সে চায়নি নতুন দম্পতির প্রথম রাত এভাবেই নষ্ট হয়ে যাক। আর স্ট্যাফি তখন বেডরুমে ছিল, তাহলে তার মা কিভাবে তার কাছ থেকে গয়না আনতে পারত? প্রথমে আজেশ অপেক্ষা করতে রাজি হচ্ছিল না, কিন্তু স্টেফির মা বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এদিকে স্টেফির মা ব্রুনোর উপর প্রচণ্ড রেগেছিল, কারণ ব্রুনো চার্চে যা করেছিল তার ফলে চার্চের লোকেরা বিয়েতে আসেনি এবং ব্রুনোর পার্টি থেকেও তারা কোনো সাপোর্ট পায়নি। এই কারণে তাদের বিয়ে থেকে গিফটের টাকার পরিমাণ অনেক কম উঠেছিল। এরপর স্ট্যাফির মা স্ট্যাফির রুমে গিয়ে বলে যে কিছু গয়না তাকে ফেরত দিতে হবে। এটা শুনে স্ট্যাফি বলে এখনও তার স্বামী ঘুমায়নি, যখন তার স্বামী ঘুমিয়ে পড়বে তখন সে গয়না ফেরত দিয়ে দিবে। সবাই তখন অপেক্ষা করতে থাকে কখন স্ট্যাফির স্বামী ঘুমাবে। অপেক্ষা করতে করতে আজেশের চোখ লেগে আসে।
যখন তার চোখ খুলে সে দেখে স্টেফি তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। এটা দেখে আজেশ খুবই অবাক হয়। তখন স্টেফির মা তাকে জানায় যে স্টেফির স্বামী তাড়াহুড়ো করে তাকে এখান থেকে নিয়ে গেছে। এটা শুনে আজেশ প্রচণ্ড রেগে যায় এবং স্টেফির মাকে বলে যে স্টেফি তার গয়না নিয়ে পালিয়েছে, সে যে করেই হোক তার গয়না ফেরত চায়। যদি সে গয়না না পায় তাহলে স্টেফির স্বামীকে সব সত্য কথা বলে দেবে। এটা শুনে ব্রুনো প্রচণ্ড রেগে যায় এবং আজেশকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আজেশ তার হুমকিতে ভয় পায় না। এরপর ব্রুনো বলে যে সে স্টেফির শ্বশুরবাড়ি গিয়ে গয়না এনে দেবে। তবে আজেশ ব্রুনোর উপর আর বিশ্বাস করতে পারে না, তাই সে নিজেই সেখানে গিয়ে গয়না ফেরত আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে স্টেফির শ্বশুরবাড়ির ঠিকানা জানতে পারে তখন সে বিস্মিত হয়ে যায়, কারণ সেই জায়গার লোকেরা খুবই ভয়ঙ্কর ছিল এবং স্টেফির স্বামীও কোনো গ্যাংস্টারের চেয়ে কম ছিল না। তবু আজেশ তার সিদ্ধান্ত বদলায় না। এদিকে স্টেফি তার শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার শাশুড়ি এবং ননদ বারবার তার গয়নাগুলো দেখছিল এবং তারা খুব খুশি ছিল, কারণ অবশেষে তাদের বাড়িতে এতগুলো গয়না এসেছে। স্টেফি যখন তাদের ম্যারেজ সেরেমনির প্রোগ্রামে বসেছিল তখন হঠাৎ সে আজেশকে সেখানে দেখতে পায়। এটা দেখে স্টেফি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর স্টেফির মা ও তার ভাইও সেখানে আসে। স্টেফি তার মাকে জানায় যে আজেশ এখানে চলে এসেছে এবং সে ভয় পাচ্ছে যে আজেশ সবাইকে সত্যটা বলে দিতে পারে। এদিকে আজেশ সবাইকে বলে যে সে স্টেফির কাজিন। সে স্টেফির স্বামীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে বসে মদ খাওয়া শুরু করে। সেই রাতে আজেশ এবং ব্রুনো স্টেফির শ্বশুরবাড়িতেই থাকে। পরদিন সকালে তারা স্টেফির কাছে গয়না দাবি করে, কিন্তু স্টেফি গয়না ফেরত দিতে অস্বীকৃতি জানায়। স্টেফি বলে যে সে কোনো গয়না ফেরত দিতে পারবে না, যদি সে গয়না দিয়ে দেয় তাহলে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দেবে। সে ব্রুনোকে বলে যদি ব্রুনো আগে থেকেই কিছু দায়িত্ব নিত তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এরপর স্টেফি আজেশকে বলে সে যেন ব্রুনোর কাছ থেকে তার টাকা আদায় করে নেয়। এটা শুনে আজেশ অবাক হয়ে যায় আর ব্রুনো বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর আজেশ ব্রুনোকে নিয়ে একটি লজে ওঠে, কারণ সে তার টাকা যে করেই হোক ফেরত চায়। কিন্তু ব্রুনো খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো যে সে কোনোভাবেই এতগুলো টাকা জোগাড় করতে পারবে না। যে দলের জন্য সে লড়াই করেছিল সেই দলই তাকে দল থেকে বের করে দিয়েছে। এই কারণে ব্রুনো ভীষণ হতাশ হয়ে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু আজেশ তাকে থামিয়ে দেয় এবং বলে যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় তবে আরেকটা রাস্তা আপনা আপনি খুলে যায়, শুধু একটু কষ্ট করতে হবে। এরপর আজেশ স্টেফির স্বামীকে ফোন করে এবং আবার পার্টি করার কথা বলে। স্টেফির স্বামী এতে রাজি হয় এবং তাদের বাড়িতে ইনভাইট করে। পরের দিন যখন তারা সবাই ফার্ম হাউসে পার্টি করছিল তখন আজেশ ইচ্ছাকৃতভাবে স্টেফির স্বামীকে উস্কানিমূলক কথা বলতে শুরু করে। সে তাকে বলে যদি সে তার লেক থেকে সমস্ত চিংড়ি বিক্রি করে দেয় তাহলে কি হবে। এ কথা শুনে স্টেফির স্বামী প্রচণ্ড রেগে যায়, কারণ সে একদমই পছন্দ করত না যে কেউ তার লেক থেকে চিংড়ি চুরি করুক। এ কারণে সে আজেশের উপর চড়া হয় এবং আজেশ রেগে গিয়ে তার শার্টের কলার ধরে ফেলে, কিন্তু আশেপাশের লোকেরা দুজনকে কোনোভাবে শান্ত করে। এরপর স্টেফির স্বামী ব্রুনোকে বলে আজেশকে বলো সে যেন আগামীকাল দুপুর 3টার মধ্যে এসে ক্ষমা চায়, না হলে তার অবস্থা ভালো হবে না। ব্রুনো আজেশকে এই কথাগুলো জানায় আর আজেশ তাকে বলে চিন্তা করো না, আমি অবশ্যই স্টেফির স্বামীর সঙ্গে দেখা করব। এরপর দেখা যায় স্টেফির স্বামী স্টেফিকে জিজ্ঞাসা করে যে এই আজেশ আসলে কে। স্টেফি উত্তর দেয় সে তার কাজিন, কিন্তু তার স্বামী তখন জানতে চায় তাহলে সে কেন আমার উপর এত রেগে যাচ্ছে। তখন স্টেফি পুরো ঘটনা খুলে বলে কিভাবে তারা স্বর্ণের গয়না ধার নিয়েছিল যার দাম এখনো পরিশোধ করা হয়নি এবং এই কারণেই আজেশ বারবার ফিরে আসছে তার গয়নাগুলো ফেরত নিতে। এই কথা শুনে স্টেফির স্বামী প্রচণ্ড রেগে যায় এবং স্টেফিকে ধমক দিতে শুরু করে। স্টেফির শাশুড়ি যখন এই বিষয়ে জানতে পারে তখন তিনিও স্টেফিকে বকাঝকা করে। এরপর আজেশ স্টেফির স্বামীর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে আমি জানি তুমি সবকিছু জেনে গেছো। আসলে আজেশ ইচ্ছে করেই স্টেফির স্বামীর কলার ধরেছিল যাতে সে সন্দেহ করে এবং স্টেফির কাছে সত্যটা জানতে চায়, আর এখন স্টেফির হাজব্যান্ড সব সত্য জানে। এরপর আজেশ তাকে অনুরোধ করে তার গয়না ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু স্টেফির স্বামী বলে আমি গয়না ফেরত দিতে পারবো না, কারণ আমার দুটো বোন আছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও তার কিছু দেনা বাকি আছে, আর ছোট বোনের বিয়েও করাতে হবে। আজেশ তাকে বোঝানোর চেষ্টা করে যেদিন থেকে স্টেফি তার গয়না এনেছে সেদিন থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাকে চোর মনে করছে, কিন্তু স্টেফির স্বামী গয়না ফেরত দিতে রাজি হয় না। এ নিয়ে তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এবং এক পর্যায়ে স্টেফির স্বামী আজেশকে ছুরি মেরে বসে। আজেশের প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে
পরে যখন স্টেফির স্বামী বাড়ি ফিরে আসে তখন তার হাতের রক্তমাখা ছুরি দেখে স্টেফি বুঝতে পারে যে নিশ্চয়ই সে আদেশের সঙ্গে কিছু করেছে। তাছাড়া আদেশকে কোথাও দেখা যাচ্ছিল না, যা স্টেফিকে আরও চিন্তিত করে তোলে। স্টেফি তখন ব্রুনোকে আদেশ সম্পর্কে জানায়। ব্রুনো আদেশকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। আদেশের বাইক পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর স্টেফি ও ব্রুনো আদেশের মায়ের বাড়িতে যায় এবং দেখে আদেশের মা ও বোন খুব কষ্ট করে শ্রমিকের কাজ করছে। আদেশ কষ্ট করে তাদের জন্য টাকা উপার্জন করছিল। এই দৃশ্য দেখে স্টেফি ও ব্রুনো তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারা অনুভব করতে পারে যে আদেশের সঙ্গে তারা অনেক বড় অন্যায় করেছে। স্টেফি যখন বাড়ি ফিরে আসে সে সমস্ত গয়না নিয়ে আদেশের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বের হয়, কিন্তু পথে তার স্বামী তাকে ধরে ফেলে এবং জোর করে বাড়ি ফিরিয়ে আনে। সে স্টেফিকে মারধর করে এবং বলে, তুমি কোথাও যেতে পারবে না। এরপর আমরা দেখি স্টেফির স্বামী একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যখন সে প্রায় জিতেই যাচ্ছিল তখন সে আদেশকে দেখে। তাকে দেখে সে হতবাক হয়ে যায়। আদেশ তখন বলে, আমি এত সহজে মরব না। এই কথা শুনে স্টেফির স্বামী বলে, আমি তোমাকে মারতে চাইনি। যদি চাইতাম তাহলে এমনভাবে ছুরি মারতাম যাতে তুমি সেখানেই মরে যেতে। আমি তোমাকে মেরে জেলে যেতে চাইনি। কিন্তু সে এটাও বলে, আমি তোমার গয়না ফেরত দেব না। আদেশ তখন বলে, আমি আমার গয়না না নিয়ে এখান থেকে যাব না। স্টেফি যখন জানতে পারে যে আদেশ এখনও বেঁচে আছে সে খুব খুশি হয়। সে আদেশকে জানায়, গয়নাগুলো আমাদের বাড়ির লকারে আছে। কিন্তু আদেশ বলে, আমি চুরি করে গয়না নেব না। যদি চুরি করতে পারতাম তাহলে অনেক আগেই করে ফেলতাম। আমি কেবল তখনই গয়না নেব যখন তোমার স্বামী নিজে এসে গয়না আমার হাতে তুলে দেবে। এদিকে আদেশ ও স্টেফির কথাবার্তায় বোঝা যায় যে তাদের একে অপরের প্রতি ভালোবাসার অনুভব তৈরি হচ্ছে। এর পরের দিন স্টেফি তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটি মেলায় যাচ্ছিল। স্টেফির শাশুড়ি তাকে বলে সব গয়না পরে নেওয়ার জন্য, কিন্তু স্টেফি বলে, আমি কেবল সেই গয়নাগুলোই পরব যেগুলোর দাম আমরা নিজেরা দিয়েছি। এই কথা শুনে স্টেফির স্বামী প্রচণ্ড রেগে যায় এবং সে গয়নাগুলো নিজের কাছেই রেখে দেয়, কারণ তার মনে হচ্ছিল যদি তারা বাড়িতে না থাকে তবে আদেশ সেখানে এসে চুরি করতে পারে। কিন্তু ঠিক তখনই আদেশ সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি চোর নই। অন্যদিকে আমরা দেখি আদেশ স্টেফির স্বামীর চিংড়ি লেকে চলে যায় এবং সেখানকার ড্যাম খুলে দেয়। এরপর সে স্টেফির স্বামীকে ফোন করে জানায় যে তোমার কাছে থাকা গয়নাগুলোর দাম অন্তত 10 লাখ টাকা, কিন্তু যদি আমি এই লেকের সব পানি ছেড়ে দিই তাহলে তোমার সব চিংড়ি ভেসে যাবে এবং তোমার এর থেকেও বিশাল ক্ষতি হবে। এ কথা শুনে স্টেফির স্বামী আতঙ্কিত হয়ে বলে, দয়া করে এটা করো না, আমি তোমার সব গয়না ফিরিয়ে দেব। এরপর সে আদেশের কাছে আসে এবং রাগের সঙ্গে গয়নাগুলো তার সামনে ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে ড্যামের গেট বন্ধ করে দেয়। কিন্তু এরপর স্টেফির স্বামী আদেশের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এই লড়াইয়ে আদেশ গুরুতর আহত হলেও সে গয়নাগুলো ছাড়তে রাজি হয় না। শেষ পর্যন্ত সে নিজের গয়না নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই স্টেফির স্বামীর লোকেরা সেখানে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্রুনো এসে হাজির হয়। সে আদেশকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এদের আমি সামলে নেব। এরপর আদেশ নদীর ধারে চলে যায়, যেখানে সে দেখতে পায় স্টেফি তার জন্য অপেক্ষা করছে। আদেশকে জীবিত দেখে স্টেফি খুব খুশি হয়। আদেশ বুঝতে পারে যে স্টেফি এখন সত্যি তাকে অনেক পছন্দ করতে শুরু করেছে। তখন আদেশ স্টেফিকে বলে, তোমার সৌন্দর্য এই গয়নাগুলোতে নেই। তুমি এমন একজন মানুষের সঙ্গে নিজের জীবন নষ্ট করো না যে তোমার মূল্যই বোঝে না, বরং তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই কথা শুনে স্টেফি বুঝতে পারে যে আদেশ ঠিক বলছে। সে বলে, আমি আর আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব না। এরপর স্টেফি ও আদেশ একসঙ্গে কোলাম শহরের উদ্দেশ্যে রওনা হয়, যাতে তারা নিজেদের জীবন নতুন করে শুরু করতে পারে। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির গল্পটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।